আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। একবিংশ শতাব্দীর এক ভয়াল থাবা কোভিড-19। এই কোভিড-19-এর কারণে আজ পুরো পৃথিবী স্থবির। এই স্থবিরতা পড়েছে তোমাদের শিক্ষাঙ্গনেও। তাই এই স্থবিরতা কিছুটা কাটিয়ে ওঠার ক্ষুদ্র প্রয়াস আমাদের এই অনলাইন ক্লাস ব্যবস্থা। মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। মেহেরপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক বাংলা, বাগওয়ান মাধ্যমিক বিদ্যালয়, মুজিবনগর, মেহেরপুর। প্রথমেই ছবি দেখতে পাচ্ছ, এক মহিষী নারীর ছবি। আরও এক মহিষী নারীর ছবি তোমরা দেখতে পাচ্ছ। এবারেও আরও একটি মহিষী নারীর তোমরা ছবি দেখতে পাচ্ছ। ইতিমধ্যে নিশ্চয় তোমরা বুঝে গেছো আজকে আমাদের পাঠদানের বিষয় কি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, অনেক ধন্যবাদ। তোমরা বুঝে গেছো যে আমরা আজকে পড়তে যাচ্ছি নারী কবিতা। নারী লিখেছেন কে? হ্যাঁ, সুন্দর বলেছো, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তো এই নারী কবিতা পড়ে আমরা কি শিখতে পারবো, আমাদের শিখন ফলটা কি, আমরা একটু দেখে নিই। কবিতাটি আমরা আবৃত্তি করতে পারবো, কবি পরিস্থিতি বলতে পারবে। অর্থাৎ এই নারী কবিতাটি যে কবি লিখেছেন সেই কবি সম্পর্কে তোমরা বলতে পারবে। শব্দের অর্থ অর্থাৎ শব্দার্থ বলতে পারবে। কবিতাটির সারসংক্ষেপ লিখতে পারবে, অর্থাৎ এর যে মূল ভাব এটা তোমরা লিখতে পারবে। এবারে আমরা আজকের এই নারী কবিতার যিনি লেখক, আমাদের জাতীয় কবি, মহান কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু জানব। বাংলা সাহিত্যের আকাশের এক উজ্জ্বল নক্ষত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখাতেই কবি নজরুলের পদচারণা। গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক সব কিছুতেই কবি নজরুলের পদচারণা আছে এবং তিনি সাফল্যের সাথে পদচারণা করেছেন বাংলা সাহিত্যের প্রত্যেকটি অঙ্গনে। দেখো তার জন্মসাল। কবি নজরুলের জন্ম 1899 খ্রিস্টাব্দের 24শে মে বর্ধমান জেলায়, বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে কবি জন্মগ্রহণ করেন। তারপরে তার পেশা এখানে দেওয়া আছে, দেখো, কবি, সাহিত্যিক, সৈনিক। অর্থাৎ তিনি একজন কবি, একজন সাহিত্যিক এবং সৈনিকও ছিলেন। আমরা জানি যে প্রথম মহাযুদ্ধের সময় 1917 সালে কবি নজরুল 10ম শ্রেণীতে পড়া অবস্থায় বাঙালি পল্টনে যোগদান করে করাচি যান। তারপর তার উল্লেখযোগ্য গ্রন্থ এখানে দেওয়া আছে, বিশেরবাসী। আমরা আরও জানবো তার উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে। তারপর তার মৃত্যু দেওয়া আছে 1976 সালের 19শে আগস্ট না, দুঃখিত, 29শে আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা কবি নজরুল সম্পর্কে শুধু এটুকু জানলে আসলে জানা হয়ে যায় না, কবি নজরুল সম্পর্কে আরও কিছু জানা দরকার। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর নাম আমরা জানি, যেমন অগ্নিবীণা, বিশেরবাসী, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, প্রলয় শিখা। এগুলো কবি নজরুল অসামান্য হচ্ছে যে কাব্যগ্রন্থ। তার কিছু প্রবন্ধ গ্রন্থ আছে, বিখ্যাত বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। তার ভিতরে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি, ধূমকেতু, এগুলো তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। এছাড়াও কবি নজরুলের কিছু গল্প গ্রন্থ আছে, যেমন ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা ইত্যাদি ইত্যাদি। কবি নজরুলের কিছু নাটক আছে। নাটক আমরা কয়েকটা নাম জানতে পারি, ঝিলিমিলি, তারপরে আলেয়া, পুতুলের বিয়ে। এগুলো কবি নজরুলের বিখ্যাত বিখ্যাত নাটক। কবি নজরুলের কিছু বিখ্যাত উপন্যাসের নাম আমরা জেনে থাকি, বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা,
কুহেলিকা। এগুলো হচ্ছে কবি নজরুলের উল্লেখযোগ্য গ্রন্থগুলো সম্পর্কে আমরা জানলাম। এছাড়াও কবি নজরুলকে কলকাতা বিশ্ববিদ্যালয় জগত্তারিণী পদকে ভূষিত করে এবং ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট ডিগ্রি প্রদান করে। আমরা জানি যে 1974 সালে কবি নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি.লিট উপাধিতে ভূষিত করে। এছাড়া 1976 সালে কবি নজরুল বাংলাদেশের বিখ্যাত পদক 21শে পদক অর্জন করে। দেখো এখানে আদর্শ পাঠ দেখাচ্ছে, আদর্শ পাঠে দেখাচ্ছে একটি ক্লাস, আমরা একটি ক্লাসরুম দেখতে পাচ্ছি। এই ক্লাসরুমে স্যার ক্লাস নিচ্ছেন, ছাত্ররা ক্লাস করছেন। এটা আদর্শ পাঠ দেখাচ্ছে। আমরা আদর্শ পাঠে দেখি এই আজকের যে নারী কবিতা, এই নারী কবিতারই হচ্ছে যে কয়েকটি লাইন এখানে দেওয়া আছে। তিনি বলছেন, প্রথমেই তিনি বলছেন সাম্যের কথা, অর্থাৎ আমরা জানি কবি নজরুল ছিলেন সাম্যবাদী কবি, কবি নজরুল ছিলেন প্রেমের কবি, কবি নজরুল ছিলেন বিদ্রোহী কবি। তিনি প্রথমেই সাম্যের কথা বলছেন, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। অর্থাৎ পুরুষকে এবং রমণীকে তিনি কোনো ভেদাভেদ আনেননি কোনো দিন, তিনি মানুষ হিসাবে দেখেছেন, তাই তিনি সাম্যের গান গেয়েছেন সবসময়। তারপরে লাইনে কি বলছে আমরা একটু দেখি, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ বিশ্বের যা কিছু সৃষ্টি হয়েছে, যা কিছু মহান সৃষ্টি হয়েছে, তার সব সৃষ্টির পিছনে নর এবং নারী উভয়েরই অবদান আছে। শুধু যে পুরুষ মানুষেরই অবদান আছে তা নয়, এখানে নারীরাও হচ্ছে যে অবদান রেখেছে। আমরা পরবর্তীতে আরও দেখতে পাবো আসলে নারীদের অবদানের যে বিষয়গুলো। দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে দেখছি যে রাজপথে নারীরা। এখানে আমরা দুইটি ছবি দেখতে পাচ্ছি। একটি ছবিতে বাংলাদেশ পুলিশ বাহিনীতেও নারীদের যে অবদান আছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এখানে কয়েকটি লাইন আছে, আমরা একটু দেখে আসি। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। অর্থাৎ বিশ্বের পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি যা কিছু এসেছে তা নিয়ে এসেছে অর্ধেক নর অর্ধেক নারী। কোনো সময়ই শুধু পুরুষের একক অবদানে কোনো কিছু সৃষ্টি হয়নি। তারপরের লাইনে বলছে, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। জগতের যত বড় বড় যত জয় আছে, যত বড় বড় জয় এসেছে, যত বড় বড় অভিযানগুলো হয়েছে, সবগুলোতেই মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। মাতা ভগ্নী মানে বোন, এই মাতা ভগ্নী ও বধূদের ত্যাগ, এই ত্যাগ স্বীকারের কারণেই আসলে সব কিছু মহিয়ান হয়ে এসেছে। এবার কিছু শব্দার্থ বাক্য গঠন দেখব। দেখো সাম্য, সাম্য আমরা প্রথমেই এই কবিতার লাইনের প্রথম যে শব্দ সেটাই পেয়েছিলাম সাম্য। এই সাম্য শব্দের অর্থ হচ্ছে সমতা, সমান। এখানে সাম্য শব্দের হচ্ছে যে বাক্য রচনা করা আছে, কবি নজরুল ইসলাম সাম্যবাদী কবি। তারপরে ভগ্নী, আমি তোমাদের পড়াতে যে ভগ্নী শব্দের অর্থ বলেছি, ভগ্নী শব্দের অর্থ হচ্ছে বোন। জগতের কল্যাণময় মাতা ভগ্নীদের অবদান, কল্যাণময় মাতা ভগ্নীদের অবদান আছে, তো বাক্য গঠন। তারপরে বেদনা, আরেকটি শব্দ আমরা কবিতার ভিতরে পাই, সেটা হচ্ছে বেদনা। বেদনা শব্দের অর্থ হচ্ছে কষ্ট। দেখো আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, ছবিতে কি দেখছি, গার্মেন্টস শিল্পে, বাংলাদেশের গার্মেন্টস শিল্পে হচ্ছে যে নারীদের অবদান। পরে আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নির্মাণ শ্রমিক। নির্মাণ শ্রমিক হিসেবে নারীদের অবদান, আসলে আমাদের দেশে নির্মাণ শ্রমিক হিসেবেও নারীদের অনেক অবদান আছে। এখানে আবার দেখতে পাচ্ছি গার্মেন্টস শ্রমিক হিসেবে নারীদের অবদানকে। ছবি দেখছি, ছবিতে কি দেখছি, চিকিৎসা পেশায় নারীদের অবদানকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের চিকিৎসা পেশায়, বাংলাদেশের চিকিৎসা পেশায় নারীদের ব্যাপক অবদান আছে। আমরা এখানে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ ছবি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের যে আইটি সেক্টর,
অর্থাৎ তথ্য প্রযুক্তি যে বিভাগ, এই তথ্য প্রযুক্তি বিভাগেও নারীদের অবদান অনেক। এই তথ্য প্রযুক্তি বিভাগেও আজকে আমাদের নারীরা অনেক উন্নতি করেছে। তো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি আমাদের বিশিষ্ট কয়েকজন নারী নেত্রীর। দেখো এখানে আমরা একটি সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের মমতাময়ী মায়ের ছবি। তারপরে যে ছবিটা দেখছি সেটা হচ্ছে যে নির্মাণ শ্রমিক হিসেবে নারীর যে অবদান, ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একজন শিক্ষিকা বা একজন কবি, একজন লেখক হিসাবে নারীর যে অবদান আমরা অনেকেই চেনো কি? বর্তমানে এটা হচ্ছে যে আমাদের শিক্ষামন্ত্রী। হ্যাঁ, তোমরা অনেকেই চেনো। তাহলে নারীদের অবদান তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যদি কাজ দেওয়া যায় যে তোমার দেখা এমন কোনো নারীর জীবন রচনা করো যার কর্মজগৎ নিয়ে তুমি গর্ব করতে পারো, লিখতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে তোমরা। কয়েকটি তথ্য দেওয়া আছে। বলা হচ্ছে নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের সাধারণত জ্ঞানমূলক প্রশ্নে আসে, যে নারী কবিতাটি কবি নজরুলের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তখন তোমরা খুব সহজেই উত্তর দিতে পারবে যে নারী কবিতাটি কবি নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমি যখন তোমাদের কবি নজরুলের বিভিন্ন কাব্যগ্রন্থ সম্পর্কে আলোচনা করেছি তখনই বলেছি সাম্যবাদী আর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। সেই বিখ্যাত কাব্যগ্রন্থ সাম্যবাদী থেকেই কবি নজরুলের এই নারী কবিতাটি নেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে কাজী নজরুল ইসলামকে কবিকে ঢাকায় এনে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। মহান স্বাধীনতা যুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসেন এবং কবিকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেন। এর জন্য একটি বাড়ির কাজ থাকবে। তোমরা যেহেতু বাড়িতে বসেই এখন পাঠদান করছো, তোমাদের একটি বাড়ির কাজ দেওয়া থাকবে। তোমরা এই কাজটি অবশ্যই করবে। তোমার জানা একজন মহিয়সী নারীর জীবন আলেখ্য রচনা লিখে আনবে। অর্থাৎ তোমার জানা একজন মহিয়সী নারী, যাকে তুমি মহিয়সী নারী হিসাবে জানো, সেই মহিয়সী নারীর জীবন আলেখ্য তুমি লিখে নিয়ে আসবে। কি কথা বলবো তা হচ্ছে, এখন এই কোভিড-19-এর কারণে তোমরা সবাই বাড়িতে আছো। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। জরুরি প্রয়োজনে যদি বাড়ির বাইরে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে ফিরে এসে সাবান পানি দিয়ে অবশ্যই হাত ধৌত করবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।